হ্যালো, স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজ বিশেষ নিবেদন। ভূত, রহস্য, রোমাঞ্চকর গল্প কার না ভালো লাগে। তাই জন্য আজকে দুই বাংলার বাছাই ভূতের গল্প থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন। বইটির সম্পাদনা করেছেন সেকেন্দার আলী শেখ। তোমরা গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু, আর বেল আইকনটি অবশ্যই অন রেখো, তাহলে যখনই আমার গল্প আসবে, নতুন নতুন গল্প, তোমরা সেই গল্পের নোটিফিকেশন পাবে। তাহলে আজকের গল্পটা শুরু করে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পটির নাম হলো রহস্যজনক বন্দিশালা। গল্পের লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সারা জীবনে অনেকের কাছে ভূতের গল্প শুনেছি, তার মধ্যে হয়তো বা কোনোটা সত্য, কোনোটা বা মিথ্যা। ভৌতিক ঘটনা মাত্রই অবিশ্বাস্য, অপার্থিব হয়, কিন্তু 40 বছর আগে আমার জীবনে যে চরম অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছিল তার বুঝি আর জুড়ি নেই। আমার বয়স তখন 22, আর এখন আমি 62 বছরের বৃদ্ধ। জীবনের অপরাহ্নে এসে পৌঁছেছি। জায়গাটার নাম আজ আর মনে নেই, তবে সেটা ছিল মেদিনীপুর জেলার একটি গ্রাম। সে গ্রামের নাম মনে না থাকলেও তার নিকটবর্তী আর একটি গ্রামের নাম মনে আছে, আনন্দপুর। মনে আছে মেদিনীপুর শহর থেকে বাসে করে আনন্দপুর গিয়েছিলাম। যাওয়ার পথে আমাদের দুপাশে পড়েছিল কয়েক মাইল জুড়ে নিবিড় শালবন। তারপর আনন্দপুর থেকে গরুর গাড়ি করে গিয়েছিলাম সেই নাম ভুলে যাওয়া গ্রামে। ধরা যাক সে গ্রামের নাম রাজাপুর। রাজাপুর নামটা হঠাৎ মনে এলো এই কারণে যে বহু বছর আগে ওই গ্রামে এমন এক জমিদার বংশ বাস করতেন যারা রাজা উজিরদের চেয়ে কোনো অংশে হীন ছিলেন না। রাজাপুর গিয়েছিলাম আমার কলেজের বন্ধু অভিজিতের বাড়ি। অভিজিৎই আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল কলকাতা থেকে। আমরা সিটি কলেজে পড়তাম, অভিজিৎ থাকতো মেসে। রাজাপুর অজপাড়াগা, রুক্ষ লালচে মাটির দেশ। কিছুটা জায়গা জুড়ে ঘর বাড়ি, পুকুর, ডোবা, রাস্তাঘাট, কয়েকটা দোকান, স্থানে স্থানে লতা গুল্মের ঝোপঝাড়। পূর্ব আর পশ্চিম দিকে গায়ের সীমানা ছাড়িয়ে প্রায় মাইল খানেক দূরে মাঠের শেষে বিশাল শালবন দেখা যায়। সেদিন অভিজিৎ, আমি আর অভিজিতের দুই বন্ধু বৈকাল বেলা বেড়াতে বেড়াতে ওই শালবনের দিকে এগিয়ে গিয়েছিলাম। বেশ খানিকটা যাওয়ার পর দেখতে পেলাম একটা বিরাট দোতলা পোড়ো বাড়ি। বনটার কোল জুড়ে দাঁড়িয়ে রয়েছে ভূতের মতো। বাড়িটার সামনের দিকেও ছোট ছোট কয়েকটা শাল গাছ থাকায় বেশি দূর থেকে বাড়িটার অস্তিত্ব বুঝতে পারা যাচ্ছিল না। বহুকাল আগেকার বাড়ি, এবং চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছিল এককালে বাড়িটায় কোনো বিরাট জমিদার বংশ বাস করত। আরও খানিকটা এগিয়ে বুঝলাম বাড়িটার ওপর নিচের কয়েকটা ঘর এখনো আস্ত আছে, এবং একটু আগে যা মনে হয়েছিল এখন দেখছি বাড়িটার আকার তার চেয়েও অনেক বড়। সন্ধ্যের ম্লান ছায়া তখন ঘনিয়ে আসতে শুরু হয়েছে। অভিজিৎ বলল, আর এগিয়ে কাজ নেই, ওই বাড়িটা ভুতুড়ে বাড়ি। সন্ধ্যের সময় ও বাড়ির ধারে কাছে না থাকাই ভালো। আমি তাকালাম অভিজিতের মুখের দিকে। সে বলল, মিথ্যে নয়, সত্যি ওটা ভূতের বাড়ি। কিরকম? আমি প্রশ্ন করলাম। কিরকম তা আমরা ঠিক জানি না। জ্ঞান হওয়া অবধি শুনে আসছি ও বাড়িতে অশরীরী প্রেতাত্মা বাস করে। সন্ধ্যের পর ও বাড়ির ধারে কাছে কেউ যায় না। তবে একবার আমার মনে খুব আগ্রহ জেগেছিল ওখানকার ভূতেদের সম্পর্কে। কিরকম ভূত, কি ব্যাপার, কি ধরনের তাদের ক্রিয়াকলাপ, এসব জানবার জন্য আমাদের গায়ে যত বুড়ো বুড়ি আছেন প্রায় প্রত্যেকের সঙ্গে দেখা করে ওই প্রশ্ন তুলেছিলাম, কিন্তু কেউ কিছু চাক্ষুষ দেখেনি বা দেখবার আগ্রহ কেউ কোনোদিন প্রকাশ করেনি। তবে একটা গল্প এ গায়ের সকলেই জানে।
তা হলো বহুদিন আগে দুজন ডানপিটে ছেলে ওই বাড়ির ভৌতিক রহস্য আবিষ্কার করতে গিয়ে একজন মাঝরাতে ভীষণ ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে পালিয়ে আসে, আর একজনকে পরদিন সকালে পাওয়া যায় হাত পা ভাঙা অবস্থায় ওই বাড়ির ভিতরকার সিমেন্ট বাঁধানো বিশাল চাতালের মধ্যে। হাত পা ভেঙে মাথা ফেটে মুখে রক্ত উঠে সে মরে পড়েছিল। যে ছেলেটি পালিয়ে এসেছিল তাকে জিজ্ঞাসা করেও ভৌতিক রহস্যের কোনো হদিশ পাওয়া যায়নি। সে শুধু দেখেছিল তার বন্ধু হঠাৎ চিৎকার করে উঠে দোতলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে নিচেরকার চাতালে। বন্ধুটি কেন চিৎকার করেছিল, কেন লাফিয়ে পড়েছিল তা সে বলতে পারেনি। ওই কাণ্ড দেখে সে ভয়ে ছুটে পালিয়ে এসেছিল। কথা বলতে বলতে আমরা প্রায় গ্রামের সীমানার কাছে চলে এসে মাঠের ওপর এক জায়গায় চারজনে বসলাম। সেই সময় অভিজিৎ আমাদের শোনালো ওই ভুতুড়ে বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। ওটা ছিল জমিদার বাড়ি। জমিদাররা ছিলেন দুই ভাই। ৫-৭খানা গ্রামের বিরাট জমিদার ছিলেন তারা। যেমনি বড় বাড়ি তেমনি লোকজনও ছিল নাকি প্রচুর। তারপর হঠাৎ একদিন বড় ভাইকে খুঁজে পাওয়া যায় না। ভদ্রলোক বাড়ির মধ্যে থেকেই নাকি উধাও হয়ে যান রহস্যজনকভাবে। যেদিন তিনি নিখোঁজ হলেন তার ৩-৪ দিন পর গভীর রাতে সারা বাড়ির মধ্যে কী সব ভৌতিক কাণ্ড শুরু হয় এবং সেই রাতেই ছোট ভাইয়ের অপঘাতে মৃত্যু হয়। শোনা যায় মুখ দিয়ে প্রচুর রক্ত ওঠার ফলে তিনি মারা যান। সুস্থ মানুষ খেয়ে দিয়ে রাতে বিছানায় শুয়েছিলেন। পরদিন সকালে তাকে সেই অবস্থায় পালঙ্কের ওপর মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। ওই ঘটনার পরদিন ও বাড়ির সমস্ত লোক মালপত্র নিয়ে কলকাতায় চলে যায়। কেউ আর থাকে না ও বাড়িতে। এই সব ঘটনা কতদিন আগেকার তার সঠিক হিসেব গায়ের এখনকার বাসিন্দারা কেউ বলতে পারেন না। সেই থেকে ও বাড়িতে আর কোনো লোকজন বাস করেনি। সব শুনে একটু ভেবে বললাম, ও বাড়িতে এখনো কোনো ভৌতিক কাণ্ড ঘটে নাকি? আমি দেখতে চাই। আমি ডানপিটে ছেলে, ভয় ডর আমার নেই। তা জানা সত্ত্বেও অভিজিৎ যেন আঁতকে উঠে বলল, তার মানে ওই বাড়িতে একটা রাত আমি একা থাকতে চাই। অভিজিৎ বলল, গোয়ার তুমি করতে যেও না ভাই। ভৌতিক কাণ্ড দেখে দুটোর জায়গায় 4টে হাত পা তো গজাবে না, কিন্তু জানটা গেলে কি সর্বনাশ হবে বলো তো? অভিজিতের বন্ধু রাজেন বলল, ওসব ঝামেলায় যাবেন না। আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন বুঝতে পারছি, কিন্তু যাদের চোখে দেখা যায় না অথচ যারা অলৌকিক শক্তির অধিকারী সেই অপার্থিব জীবের খপ্পরে গিয়ে লাভ কি আছে বলুন? বললাম, লাভ দুর্গেয় রহস্যকে জানা যাবে, এছাড়া আর কিছু লাভ নেই। প্রাণের মায়া ছেড়ে মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে, এভারেস্ট শৃঙ্গে উঠছে, সাগরের অতল তলে নেমে যাচ্ছে। এসবের উদ্দেশ্যও ওই দুর্গেয় রহস্যকে জানা। প্রাণ যদি আমার নিতান্তই যায় তার তো আর হাত নেই। আর যদি বেঁচে থাকি তাহলে ভূত যে কি জিনিস, তাদের ক্রিয়াকলাপই বা কতটা অলৌকিক তা তো দেখতে পাবো। অজানাকে জানা তো যাবে। অভিজিৎ বলল, ঠাট্টা রাখো। বললাম, ঠাট্টা মোটেই করছি নে। ভূতের নাম শুনলেই আমার মনে বড় উত্তেজনা জাগে, আমার মন চঞ্চল হয়ে ওঠে। এর আগে 3টি ভৌতিক কেস আমার হাতে এসেছিল। তার মধ্যে 2টো ছিল পোড়ো বাড়ি আর একটা ছিল বেলগাছ। সন্ধ্যের পর ওই বেলতলা দিয়ে কেউ যেত না, গেলেই নাকি ভূতে গলা টিপে ধরে। এমনি গল্প চালু ছিল সে গায়ের লোকজনের মধ্যে। কিন্তু আমি সারা রাত একা ওই বেলতলায় বসে থেকে আকাশে তারা গুনেছি আর পাকা বেলপাতা খসে পড়ার শব্দ শুনেছি। ভূতের কোনো চিহ্ন পর্যন্ত পাইনি। আর পোড়ো বাড়ি দুটোর মধ্যে একটাতে সারা রাত চামচিকের পাখা ঝাপটানোর আওয়াজ শুনেছি। চোখে মুখে গায়ে আচমকা চামচিকেরা ঝাপটে পড়ায় চমকে উঠেছি, কিন্তু ভূতের টিকিটিও নজরে পড়েনি। আর একটা বাড়িতে অবশ্য মজার ভূত দেখেছিলাম। কিরকম? অভিজিতের প্রশ্ন। রকমটা হচ্ছে এই যে, সেই পোড়ো বাড়িটা ছিল কয়েকটা চোরের আড্ডাখানা।
তারা প্রায়ই রাতে সেই বাড়িটিতে জড়ো হয়ে নানা রকম সলা পরামর্শ করত। তাদের আড্ডাটা যাতে নষ্ট না হয় সেই জন্যেই প্রথম প্রথম যারা সন্ধ্যের পর ওই বাড়ির ধারে কাছে যেত তাদের নানা রকম ভয় দেখাতো ওই চোরগুলো। সেই থেকেই ওটা ভূতের বাড়ি হয়ে যায়। আমি ওই বাড়ির ভৌতিক রহস্যভেদ করতে গিয়ে চোরেদের সলা পরামর্শ নিজের কানে শুনি এবং স্থানীয় থানায় সে খবর পৌঁছে দিই। 3 দিন পরে পুলিশ ওই বাড়িতে চোরগুলোকে অ্যারেস্ট করে। এই তো হচ্ছে ভৌতিক কাণ্ড। অভিজিৎ বলল, তাহলে তুমি কি বলতে চাও? বললাম, তোমাদের ওই বাড়িতে কি আছে না আছে তা তো আমার জানা নেই, তবে আমি তা না জেনে ছাড়ব না। এসব সুযোগ আমি ছাড়ি না। অভিজিৎ বলল, কিন্তু সেই ছেলে দুটোর কথা যা বললাম? তুমি যা বললে তা বহুকাল আগের কথা। সেসব নিয়ে এখন আর আলোচনা করার কোনো অর্থ হয় না, বা ও ব্যাপারে আমি কিছু ভাবতেও চাই না। তবে আমি তো বলবো কোনো কালে কি হয়েছিল বলে যা তোমরা শুনেছ সেই শোনা কথা নিয়ে এখন তোমাদের মতো ইয়ং ছেলেরা ভূতের ভয়ে জড়সড় হয়ে আছো। এটা তোমাদের পক্ষে কম লজ্জার কথা নয়। যাই হোক, ও বাড়িতে আমি একা রাত কাটাবো, এই আমার পণ। কাল ঠিক সন্ধ্যার পর রওনা হব। সঙ্গে নেব টর্চ আর একটা ছোরা। অভিজিৎ ঠাট্টা করে বলল, ছোরা কি হবে? ভূতের বুকে বসাবে নাকি? তা তুমি ভাবতে পারো, বলা তো যায় না কোন ধরনের ভূতের সঙ্গে মোলাকাত হবে। ওরা সকলে মিলে অনেক চেষ্টা করেও আমাকে নিরস্ত করতে না পেরে শেষ পর্যন্ত পরামর্শ করে ঠিক করলো যে আরও 5-7 জন লোক নিয়ে ওই বাড়িটার খানিকটা দূরে মাঠের ওপর তাঁবু খাটিয়ে ওরা অপেক্ষা করবে সারা রাত। যদি আমার কোনো বিপদ আপদ হয় সেই বিপদে আমাকে সাহায্য করবার জন্য। শুনে মনে মনে হাসলাম এই ভেবে যে ওই নির্জন পোড়ো বাড়িতে ভূত যদি সত্যি সত্যিই আমার গলা টিপে মেরে রাখে তাহলে কিভাবে ওরা আমাকে সাহায্য করবে। যাই হোক, ওদের এই ব্যবস্থায় আমি কোনো আপত্তি করলাম না। অভিজিতের তাঁবু থেকে বেরিয়ে রাত ঠিক 9টায় আমি গিয়ে প্রবেশ করলাম রহস্যজনক জমিদার ভবনে। সেদিন ছিল শুক্লপক্ষের অষ্টমী তিথি। আবছা জ্যোৎস্নার আলো চতুর্দিক কেমন যেন একটা রহস্যময় আবহাওয়া সৃষ্টি হয়েছে বলে মনে হলো। আমার কোমরে গোঁজা রয়েছে বেশ ভারী একটা লম্বা ছোরা, আর হাতে 5 সেলের টর্চ। সকালের দিকে আমরা দলবল নিয়ে এসে নিচের তলার একটা ঘর ভালো করে পরিষ্কার করে গিয়েছিলাম, আর ঘরের মেঝেতে একটা মাদুর বিছিয়ে রেখে গিয়েছিলাম। মাদুরটা ঠিক জায়গায় থাকে না উধাও হয়ে যায় এটা দেখবার জন্য আগে থেকে ওটা রেখে গিয়েছিলাম। দেখলাম মাদুরটা ঠিক জায়গাতেই আছে। টর্চের আলোয় সারা ঘরটা ভালো করে দেখে নিয়ে মাদুরের ওপর বসলাম। ঘরের মধ্যে একটা টিকটিকি, আরশোলা বা চামচিকে কিছুই নজরে পড়ল না। টর্চটা নিভিয়ে দিতেই ঘুটঘুটে নিবিড় অন্ধকার ও একটা অকল্পনীয় নিস্তব্ধতা যেন আমাকে জাঁতা কলের মতো চেপে ধরল। সেই অতি নিস্তব্ধ জমাট বাঁধা অন্ধকার আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। একটু পরই হাঁপিয়ে উঠে টর্চ জ্বাললাম। বুকটা হালকা হলো। উঠে দাঁড়ালাম। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলাম। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে উকি মেরে দেখতে পেলাম মাঠের মধ্যে অভিজিৎদের তাঁবুতে আলো জ্বলছে। তাঁবুটাও চাঁদের আলোয় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি কি ভয় পাচ্ছি? নিজেকেই নিজে প্রশ্ন করলাম। না, ভয় পাবো কেন? ভয়ের কারণ তো কিছু ঘটেনি। ফিরে এলাম আবার ঘরে। এবার আর বসা নয়, শটান শুয়ে পড়লাম মাদুরের ওপর। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম, যার কোনো মাথা মুন্ডু নেই। নানা ভাবনার মধ্যে যে ভাবনাটা শেষ পর্যন্ত বেশি রকম মাথাচাড়া দিয়ে উঠল তা হলো বহু যুগ আগে এই জমিদার বাড়িতে বড় ভাইয়ের নিরুদ্দেশ ও ছোট ভাইয়ের অপঘাত মৃত্যুকে কেন্দ্র করে। বাড়ির মধ্যে থেকে আচমকা বড় ভাইয়ের নিরুদ্দেশ হওয়ার কারণ কি, এবং ছোট ভাইয়েরই বা অপঘাতে মৃত্যু হলো কেন? অনেকক্ষণ অন্ধকারের মধ্যে থাকার ফলে আমার দৃষ্টি এখন অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। ঘরে দেওয়ালগুলো অস্পষ্টভাবে নজরে পড়ছে এবং দরজা দিয়ে বাইরের বারান্দাটা আরও স্পষ্ট দেখছি।
ভাবতে ভাবতে কত সময় যে কেটে গিয়েছিল তা আমার হুঁশ ছিল না। আচমকা মনে হলো একটা জমাট বাঁধা নিরেট অন্ধকারের দেওয়াল যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। না, মনে হওয়া নয়, চোখের ভুলও নয়, স্পষ্টই দেখতে পাচ্ছি একটা সচল অন্ধকার আমার দৃষ্টিকে অন্ধ করে দিয়ে ক্রমশই কাছে এগিয়ে আসছে। ভাবলাম টর্চটা জ্বালি, কিন্তু টর্চ নিতে গিয়ে বুঝলাম আমার হাত পা দেহ সব অসাড় হয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করেও হাতটা টর্চের দিকে বাড়াতে পারলাম না। ততক্ষণে অন্ধকারের সেই অলৌকিক দেওয়ালটা একেবারে আমার কাছে চলে এসেছে, আর মাত্র হাত 5-7 তফাতে। ঘর, বারান্দার দরজা আর কিছুই দেখতে পাচ্ছি না, দেখছি শুধু নিবিড় অন্ধকার আর অন্ধকার। অন্ধকার যত কাছে এগিয়ে আসছে আমিও তত বেশি অবশ হয়ে পড়ছি। ঘামে আমার সর্বশরীর ভিজে উঠেছে। আমি নিষ্পলক চোখে অসহায়ের মতো চেয়ে দেখছি। অন্ধকারের দেওয়ালটা এগিয়ে আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে। আমি বেশ ভয় পেয়ে গিয়ে অভিজিতের নাম ধরে চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। তারপর সেই অন্ধকারের মধ্যে আমি যেন তলিয়ে গেলাম। আমার বাহ্যিক চেতনা লোপ পেল। চেতনা লোপ পাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আমার মনে হচ্ছিল নিবিড় ঘুমে আমি যেন আচ্ছন্ন হয়ে পড়েছি। ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম এক ভয়ঙ্কর স্বপ্ন। বিরাট একখানা ঘর, ঘরের মধ্যে মেহগনি কাঠের পালঙ্ক, কয়েকটা আলমারি, দেওয়ালে টাঙানো বৃহৎ আকারের 2টি তৈলচিত্র, আরও নানা রকম মূল্যবান আসবাবপত্রে ঘরখানি সুসজ্জিত। মাথার ওপর জ্বলছে ঝাড় লণ্ঠন। ঘরের দুদিকে 2টি দরজা, 2টি দরজাতেই ঝুলছে জরির কাজ করা পাতলা কাপড়ের পর্দা। আমি একটি দরজার বাইরে দাঁড়িয়ে পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতরটা লক্ষ্য করছি। আমার দিকে মুখ করে পালঙ্কের ওপর বসে রয়েছে একজন সুশ্রী চেহারার ভদ্রলোক। বছর 40 বয়স হবে। পরনে জরিপার ধুতি, গায়ে ফতুয়া, মাথায় বাবরি চুল, পাকানো গোঁফ, গলায় সোনার সরু হার, ডান হাতের বাহুতে সোনার তাবিজ, 2 হাতের আঙুলে গোটা 5 আংটি। ইনি নিশ্চয় জমিদার। এরপর দেখলাম ওদিকের দরজা দিয়ে পা টিপে টিপে একজন 30-32 বছর বয়সের যুবক ঘরটার মধ্যে ঢুকলো। ওর গলাতেও সোনার হার, হাতে অনেকগুলো আংটি, গায়ে সিল্কের জামা, পরনে ধুতি। দুজনের চেহারাতেও খুব মিল। দেখে মনে হলো 2 ভাই। যুবকটি চুপি চুপি এগিয়ে এসে পালঙ্কের ওপর বসে থাকা ভদ্রলোকটির গলায় আচমকা দড়ির ফাঁস পরিয়ে দিয়ে সজোরে টেনে ধরল। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, বা ছুটে ঘরের মধ্যে ঢুকতে পারলাম না। দরজার বাইরেই তেমনি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। শ্বাসরুদ্ধ হয়ে খুব শীঘ্রই ভদ্রলোকটি মারা গেলেন। এরপর খুনি যুবকটি করল কি, মরা দেহটাকে কাঁধে নিয়ে যে দরজা দিয়ে এসেছিল সেই দরজা দিয়েই বেরিয়ে গেল। ততক্ষণে আমি সাহস ফিরে পেলাম। লাশটাকে নিয়ে ও কোথায় যায় তা দেখবার জন্য আমার মনে বড় কৌতূহল জাগলো। আমি নিঃশব্দে ওকে অনুসরণ করে চললাম। অনেক ঘর বারান্দা পার করে খুনি লোকটা বিরাট এক লোহার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় ঝুলছে খুব বড় আকারের একটা পিতলের তালা। তালাটা খুলে লাশটাকে নিয়ে খুনি সেই ঘরের মধ্যে ঢুকলো। আমিও ঢুকলাম। ঘরের চেহারা দেখে আমার কেমন ভয় ভয় করতে লাগলো। ওই একটি মাত্র দরজা ছাড়া ঘরটাতে আর কোনো দরজা বা জানলা নেই, আসবাবপত্রও কিচ্ছু নেই। শুধু মেঝের এক পাশে রয়েছে বড় বড় 2টো লোহার সিন্দুক। বোধহয় টাকা কড়ি সোনা দানা আছে ওই সিন্দুকে। আমি ঘরটার এক কোণে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে দেখতে লাগলাম কি হয়। দেখলাম খুনি যুবকটি সিন্দুকের ওপর উঠে লাশটার গলায় শক্ত দড়ি বেঁধে কড়ি কাঠের সঙ্গে ঝুলিয়ে দিল। মনে হতে লাগলো লোকটা যেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ভয়ে আমার সর্বশরীর কাঠের মতো শক্ত হয়ে উঠেছে। আমি অপলকে তাকিয়ে আছি ঝুলন্ত মৃতদেহটার দিকে। ইত্যবসরে খুনি যুবকটি তড়িৎ গতিতে ঘর থেকে বেরিয়ে গেল এবং দরজাটা বন্ধ করে বাইরে থেকে তালা চাবি লাগিয়ে দিল। আমি বন্দী হয়ে গেলাম ঘরের মধ্যে। ওই একমাত্র লোহার দরজাটা
ছাড়া আমার চারদিক নির্বাক বোবা দেওয়াল, আর সঙ্গী বলতে রইল ওই ঝুলন্ত একটি লাশ। ভীষণ ভয় পেয়ে আমি আবার চিৎকার করতে গেলাম, কিন্তু এবারেও চেঁচাতে পারলাম না। শুধু গলা দিয়ে চাপা গো গো শব্দ বেরোতে লাগলো। অসহ্য মানসিক যন্ত্রণায় আমার ঘুম ভেঙে গেল। হারিয়ে যাওয়া চৈতন্য আবার ফিরে পেলাম। ভীষণ হাঁপাচ্ছি তখন। চোখ মেলে চেয়ে কিছুই দেখতে পেলাম না। বুঝলাম জমাট বাঁধা নিরেট অন্ধকারের মধ্যে আমি রয়েছি। কোথায় এসেছি, কেন এসেছি, এটুকু মনে করতে যেটুকু সময় লাগলো আমার। তারপরই আমি সর্বপ্রথম অনুভব করলাম আমি তো মাদুরের ওপরে শুয়ে নেই, শুয়ে রয়েছি খালি মেঝের ওপর। ধড়মড় করে উঠে বসলাম। ইস, কি ধুলো! চোখে না দেখেও বুঝতে পারছি ঘরের মেঝেটা একেবারে ধুলোয় ভর্তি। মাদুরের ওপর টর্চটা আছে। হাতড়ে হাতড়ে মাদুরটার হদিশ করার চেষ্টা করলাম, পেলাম না। বেশ বুঝতে পারলাম যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সে ঘরে আমি এখন আর নেই। আমরা তো সারা ঘরখানা ঝাঁট দিয়ে বেশ পরিষ্কার করেছিলাম, আর এ জায়গাটা প্রায় 8 ইঞ্চি পুরু ধুলো জমে রয়েছে। ঘুমের ঘোরে কোথায় এসেছি আমি? পকেটে একটা দেশলাই ছিল। দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালাতেই যা দেখলাম তাতে আমি ভয়ে এত বেশি ঘাবড়ে গেলাম যে কয়েক মুহূর্তের জন্য আমার বোধশক্তি লোপ পেয়ে গেল। আমি রয়েছি মাঝারি আকারের একটা ঘরের মধ্যে। ঘরটাতে একটাও জানলা নেই, শুধু বিরাট অন্ধকারের একটা বন্ধ দরজা দেখতে পেলাম। আর ওপর দিকে সিলিংয়ের কাছে দুটি দেওয়ালে গোটা 8 এয়ার হোল রয়েছে। স্বপ্নের কথাটা আচমকা মনে পড়ে গেল। এই ঘরটা আমার স্বপ্নে দেখা ঠিক সেই ঘরটার মতো, যে ঘরে সেই খুনি লোকটা লাশটাকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আমাকে পর্যন্ত বন্দি করে চলে গিয়েছিল। হ্যাঁ, ওই তো, ওটা তো লোহার দরজাই বটে। আমার চোখের সামনে রুদ্ধ হয়ে রয়েছে। কি আশ্চর্য! আমি তো এখনো পর্যন্ত বন্দি হয়েই রয়েছি। এ কি অলৌকিক কাণ্ড! তবে কি আমি এখনো স্বপ্ন দেখছি, না স্বপ্নের ঘোর এখনো রয়েছে আমার চোখে? না না, স্বপ্ন কেন হবে? এই তো দেশলাইয়ের কাঠিটা পুড়ে খুব ছোট হয়ে এসেছে। আগুনের তাপ লাগছে আঙুলে, আঙুলটা জ্বালা করছে। আবার একটা নতুন কাঠি জ্বালালাম। আরে, মেঝের ওপর ওটা কি? আমার পিঠের শিরদাঁড়ার ভেতর দিয়ে আতঙ্কের একটা হিম শীতল স্রোত বয়ে গেল। দেখলাম মানুষের একটা আস্ত কঙ্কাল দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। ধুলোর পুরু আস্তরণে হাড়গুলো কালো দেখাচ্ছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। এ কি সেই লাশটার কঙ্কাল নাকি, যে লাশটাকে খুনি লোকটা ঝুলিয়ে দিয়েছিল সিলিংয়ের সঙ্গে? আমার চিন্তা শক্তি যেন লোপ পেয়ে আসতে লাগলো। আর কিছু ভাবতে পারছি না। এরপর আমি উন্মাদের মতো লোহার দরজাটার কাছে এগিয়ে গিয়ে কপাট দুটো ধরে আপ্রাণ টানাটানি করতে লাগলাম, কিন্তু কপাট দুটোকে এতটুকু কাঁপাতে পর্যন্ত পারলাম না। কতক্ষণ ধরে কপাট দুটো খোলবার চেষ্টা করছিলাম, সময়ের সে হিসেব বলতে পারবো না। তবে একেবারে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তখনই আমি নিরস্ত হয়েছিলাম। তখন আমার আর দাঁড়াবার শক্তি পর্যন্ত ছিল না। বসে পড়েছিলাম মেঝের ওপর। কিন্তু কিভাবে যে এই রুদ্ধ কক্ষে বন্দি হলাম, কে আমাকে এখানে নিয়ে এসে বন্দি করলো, এ কথা যতবার ভাবতে যাচ্ছি ততবার মাথার মধ্যেটা যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। আবার একটা দেশলাইয়ের কাঠি জেলে দেখলাম আমার হাত ঘড়িতে তখন রাত 3টে। এখন ভোর হয় 5টার একটু আগেই। ভোর হওয়ার পরও আমাকে তাঁবুতে ফিরতে না দেখে নিশ্চয় অভিজিৎ দলবল নিয়ে এ বাড়িতে হানা দেবে। যে ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম সে ঘরে মাদুর ও টর্চটা পড়ে থাকতে দেখে ওরা কি ভাববে কি জানি। তবে সারা বাড়িটায় যে ওরা আমার খোঁজ করবে তাতে সন্দেহ নেই। কিন্তু আমি এখানে বন্দি হয়ে আছি তা ওরা জানবে কি করে? কি উপায়ে এই সংবাদ ওদের জানানো যাবে? জানাতে না পারলে এই কক্ষেই হবে আমার জীবন্ত সমাধি। বাকি 2 ঘন্টা রাত কি অসহ্য, কি দুর্বিষহ, কি মর্মান্তিক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যে কাটলো তা বলার নয়।
ঘড়িতে যখন 5টা বাজলো, বুঝলাম বাইরে এবার ভোরের আলো বেশ স্পষ্ট হয়ে উঠেছে। এতক্ষণে হয়তো অভিজিৎরা দলবল নিয়ে এ বাড়িতে এসে হাজির হয়েছে। এবার আমি করলাম কি, আমার কোমরে যে ছোড়াটা ছিল সেটার ভারী লোহার বাঁটটা দিয়ে দরজার কপাটে লোহার আঘাত করতে লাগলাম। লোহার কপাটে আঘাত পড়ায় ঘটাং ঘটাং করে বেশ জোরেই শব্দ হতে লাগলো। আমার উদ্দেশ্য এই শব্দ অভিজিতের কানে পৌঁছে দেওয়া। আওয়াজটা শুনতে পেয়ে ওরা নিশ্চয়ই এই ঘরের খোঁজ করবে এবং দরজাটা ভেঙে আমাকে উদ্ধার করবে। আমার অনুমান মিথ্যে হলো না। প্রায় 5:30 পর্যন্ত ক্রমাগত আঘাত করার পর বুঝতে পারলাম বাইরে থেকে এবার অভিজিৎরা তালা ভাঙবার চেষ্টা করছে। আমি অধীর উত্তেজনা ও আগ্রহের সঙ্গে বন্ধ কপাটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কখন খুলবে দরজা? একটু পরেই তালা খুলে গেল, বুঝতে পারলাম আওয়াজ শুনে। তারপর বিরাট লোহার দরজাটা ক্যাচ কোচ ঘড়াং ঘট শব্দ করতে করতে খুলে গেল। আমি ঘরের বাইরে যেতেই অভিজিৎ আমাকে জাপটে ধরলো। হাঁপাতে হাঁপাতে বললাম, খুব বেঁচে গেলাম অভিজিৎ, তোমরা আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলে। ওহ, কি ভয়ঙ্কর কাণ্ড! বলতে বলতে আমি বসে পড়লাম সেখানেই। অভিজিৎ ও তার বন্ধুরা সহসা কোনো কথা বলতে না পেরে বড় বড় চোখে আমার মুখের দিকে চেয়ে রইল। আমার আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।